অজানা পাহাড়ি রাস্তা, সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি। কিছুক্ষণ পরপরই পাহাড়ের বাঁকে দুটো করে রাস্তা চলে যাচ্ছে দুদিকের পাহাড়ে। আমাদের গন্তব্যে পৌঁছাতে কোন পথটা সঠিক বুঝবো কি করে? নিঝুম সেই পথ যে জনমানুষ শূন্য, তার উপর বৃষ্টি। ব্যাপারটা থ্রিলিং না? ফিরে আসতে পেরে মনে হচ্ছিল কি দারুণ এক্সপিরিয়েন্স। কিন্তু সত্যি বলছি, তখন আমার আর শুভজিতের সব মাথায় উঠে গেছিল। তার মধ্যে ভাবুন, ডাউহিলের ভুতুড়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখি আমাদের স্কুটির তেলের কাঁটা তলানিতে এসে ঠেকেছে। আর কতদূর কার্শিয়াং সেটাও জানি না। এদিকে গুগল ম্যাপও রাস্তা হারিয়ে বসেছে। তখন আমাদের মনের মধ্যে কি চলছে বুঝতে পারছেন? কি ভয়াবহভাবে গন্তব্যে পৌঁছালাম দেখবেন। চলুন সেই রোমহর্ষক কাহিনী দেখাই আজকের ভিডিওয়ে। তো চলো, লেটস গো। নমস্কার স্যার। আমার মনে হয় পাহাড়ে চলার পথের জার্নিটাই বেশি ইম্পর্টেন্ট ডেস্টিনেশনের থেকে। সেটা স্মুথ হলে তো ভালোই, কিন্তু অ্যাডভেঞ্চারাস হলে ফাটাফাটি। বৃষ্টি ভেজা পাহাড়ের শীতঙের টুরুক গ্রামে প্রকৃতির মাঝে একটা অলস দিন কাটিয়ে এবার ফেরার পালা। তার আগে হোমস্টে দিদির থেকে রাস্তাটা একটু জেনে নিলাম। এবার ব্যাকপ্যাক করে বৃষ্টি মাথায় নিয়ে বেরোতে হবে আমাদের। পাহাড়ে এখন ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু আমাদের তো থামলে চলবে না, এগিয়ে যেতে হবে। একটা অলস সকাল এবং পাহাড়ের বৃষ্টির মধ্যে যখন সব বন্ধ, সবাই ঘরের মধ্যে, কিন্তু আমাদের তো যেতে হবে পরের গন্তব্যে। তাই বৃষ্টিকে মাথায় নিয়ে আবার স্কুটি নিয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথে এগিয়ে যাব সামনের লক্ষ্যে। এনজিপি যাওয়ার জন্য আমাদের আগে কার্শিয়াং পর্যন্ত পৌঁছাতে হবে, তারপর হিলকাট রোড পেলেই চেনা রাস্তা। তার আগে কার্শিয়াং যেতে ডিলারাম যেতে হবে। সেই মতো ঝোড়ো বৃষ্টিতে এগিয়ে চললাম পাহাড়ের আঁকাবাঁকা পথে। যাব কার্শিয়াং, তার আগে এখন এগিয়ে চলেছি ডিলারামের দিকে। ডিলারাম পাহাড়ের আরও উপরে রয়েছে ডিলারাম, সেখান থেকে কার্শিয়াংয়ে যাওয়ার পথ পাওয়া যাবে, অর্থাৎ হিলকাট রোড সেখান থেকে পাওয়া যাবে। তো ডিলারামের পথে এখন এগিয়ে চলেছি বাইক নিয়ে। মুসুলধারে বৃষ্টি হচ্ছে, রেনকোট জড়িয়ে পাহাড়ি রাস্তায় স্কুটি নিয়ে এগিয়ে চলেছি। ডিফিকাল্টিস সেটা আর বলার অপেক্ষা রাখে না। বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় পাহাড়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু মনের মধ্যে যে একটা চাপা টেনশন, আমরা ঠিক পথে যাচ্ছি তো? তার মধ্যে একটা স্কুটিতে দুজন, আর বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া রাস্তায় উঁচু উঁচু বাঁক। স্কুটি কি আর টানতে পারে সেটা? অগত্যা একজন বাইক থেকে নেমে কিছুটা পথ হেঁটে উপরে উঠছি, আর আশেপাশে কোনো বাড়ি থাকলে ভিতরে ঢুকে জিজ্ঞাসা করছি, ভাইয়া ডিলারাম ইস তরফ পড়েগা? বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। রাস্তাও এমন পাহাড়ি রাস্তা যে একটা স্কুটিতে দুজনে যাওয়া অনেক অনেকাংশে ডিফিকাল্ট। তাই কখনো নেমে একজন স্কুটি নিয়ে যাচ্ছি, একজন হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটা ব্যাপার, পাহাড়ি সেই পথে কিছুক্ষণ পর পরেই রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে দুদিকে চলে যাচ্ছে। কি আর করব, তখন গেস করেই এগোতে হচ্ছে। আর উল্টো দিক থেকে কোনো গাড়ি এলে তাদের জিজ্ঞাসা করছি। প্রায় ঘন্টা দেড়েক এভাবে যাওয়ার পর আমরা এসে পৌঁছালাম বাগোড়া নামে একটা ছোট্ট গ্রামে। এখানে এসে আবার আজব বিড়ম্বনা, একটা রাস্তা সোজা উপরের দিকে উঠে গেছে, আর একটা রাস্তা চলে গেছে নিচের দিকে। এখন আমরা দাঁড়িয়ে আছি বাগোড়ার সামনে। বাগোড়াও একটা ছোট্ট গ্রাম, এই গ্রামের সামনে দাঁড়িয়ে আছি। আর এখান থেকেই দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা রাস্তা এই নিচের দিকে চলে যাচ্ছে, একটা রাস্তা নিচের দিকের রাস্তাটাই ডিলারাম যাচ্ছে, যেদিকে আমাদের যাওয়ার কথা। কিন্তু গ্রামের লোকেরা বলছে উপরের দিকের রাস্তাটাও কার্শিয়াং যাচ্ছে ডাউহিল পার করে। আমি তো শুনে কি ডাউহিল মানে সেই পৌরাণিক ভুতুড়ে পাহাড়।
তাহলে আর কি, এখান দিয়েই তো যেতে হবে। এক গ্রামবাসী ওই পথেই যাচ্ছে শুনে তার পিছু নিলাম আমরা। সে বললো চলো আমার পিছন পিছন, আমি দেখিয়ে দিচ্ছি, আমিও সেই পথে যাচ্ছি। তো সেই দাদার পিছন পিছন যাচ্ছি, আর সামনেই রয়েছে ডাউহিলের ফরেস্ট। ডাউহিলের সেই ফরেস্ট, যেই ফরেস্টকে ভুতুড়ে ফরেস্ট বলা হয়। আর ভুতুড়ে ফরেস্ট, এরকম বৃষ্টি আর আমরা, বুঝতেই পারছেন অ্যাডভেঞ্চার যেরকম আছে, দেখি ভূত দেখতে পাই কিনা। ডাউহিলের পাহাড়ি পথে এঁকে বেঁকে এগিয়ে চলেছি। চারিদিকে স্নিগ্ধ একটা গা ছমছমে পরিবেশ। যেতে যেতে শুভজিৎকে বলছিলাম, জানিস এই জঙ্গলে নাকি মাথা কাটা এক বালক ঘুরে বেড়ায়, যে নাকি আবার তাড়াও করে মানুষকে। কথিত আছে সাদা শাড়ি পরা মহিলা এই জঙ্গলে হেঁটে বেড়ায়। দেখলাম এসব শুনে শুভজিতের হামভরি ভাব সব শুকিয়ে গেছে। তখনই বললাম, চল ডাউহিলের ডেথ রোডের দিকে ঢুকে পড়ি। সেখানেই তো শুনেছি জরাজীর্ণ পাইনের জঙ্গলে দুটো লাল ভুতুরে চোখ দেখা যায়। সেই মতো ঢুকেও পড়লাম পাইনের বনে। এখন আমাদের স্কুটি এগিয়ে চলেছে ডাউহিলের ভিতর দিয়ে। বলা হয় এই ডাউহিলই নাকি একটা ভুতুড়ে জায়গা। কার্যত গুগল করলেও দেখতে পাবেন ডাউহিলের একটি ইতিহাস রয়েছে, যেটা ভুতুড়ে ইতিহাস। তবে এখানে এই রাস্তা চারিদিকে ঘন বন জঙ্গল, ঘন পাইন বন, তার মাঝখান দিয়ে ডাউহিলের এই রাস্তা। সত্যি বলছি, ভূত দেখতে পাবো কিনা জানি না, কিন্তু এই ঘন বনের মধ্যে দিয়ে যে যাচ্ছি, এই রাস্তা দিয়ে যে যাচ্ছি, এটাই কিন্তু একটা ছমছমে গা ছমছমে পরিবেশের সৃষ্টি করে। আর ভূত আছে কিনা বলতে পারবো না, কিন্তু আবহাওয়া পরিবেশ এরকম সত্যি রোমহর্ষক এবং গা ছমছম করতে বাধ্য। চারিদিকে শ্যাওলা পড়া পাইন গাছ, দিনের বেলায়ও যেন অন্ধকার পরিবেশ। সত্যি বলছি, আমারও গা ছমছম করছিল। হঠাৎ দেখি সেখানে যেন কাকে দেখা যাচ্ছে। এই রে, সেরেছে। তার মধ্যে আবার গাড়ির তেল শেষের পথে। স্কুটির তেলের কাঁটা ইন্ডিকেট করছে। গাড়ি যদি একবার বন্ধ হয় মানে ভূতের ডেরায় রাত্রি যাপন। কি অবস্থা হবে ভেবেই তো আটকে উঠছি। তবে না, সেই দূরে দেখা লোকটা কাছে আসতেই সব ভয় কাটলো আমাদের। তিনি এই গ্রামেরই লোক, কথাও হলো তার সঙ্গে। कॉपी स्टार, अच्छा अच्छा। आप झारखंड में गाय को ओ गाय को चराने गए थे? না, আমাদের গাড়িও তেলের জন্য আটকে যায়নি কোথাও, আর কোনো ভূতেরও দেখা পাইনি আমরা। তবে গা ছমছমে সেই ডাউহিলের রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য যেমন আছে, তেমনি ছড়িয়ে থাকা গুজবে পর্যটকদের মনে ভয় ধরাতে বাধ্য। এরপরেই গ্রাম পেরিয়ে কিলোমিটার 5 নিচের দিকে নামতেই দেখা পেলাম কার্শিয়াং স্টেশনের। যাক, পৌঁছে গেছি হিলকাট রোডে। কিছুক্ষণ পর কার্শিয়াংয়ের একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। কি অদ্ভুত সুন্দর হতে পারে প্রকৃতি। সত্যি কার্শিয়াং যেন পাহাড়ের এক রাজকন্যা, যেখানে মেঘেরা আপন মনে খেলে বেড়াচ্ছে পাহাড়ের সঙ্গে। কার্শিয়াংয়ের পাহাড়ের কোলে একের পর এক চা বাগান। এ সময় চা পাতা তোলার কাজ চলছে। রাস্তা টপকে তাই ঢুকে পড়লাম একটা চা বাগানের ভিতর। বেশ কিছুক্ষণ কথাও হলো চা শ্রমিকদের সঙ্গে। এখন দাঁড়িয়ে আছি কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ের একটা চা বাগান, সেই চা বাগানে চা শ্রমিকরা চায়ের পাতা তুলছে, আর সেখানটাই দাঁড়িয়ে উপভোগ করছি। বাইক নিয়ে আসলে এই একটা সুবিধা, যখন যেখানে মন চায় দাঁড়িয়ে পড়া যায়, যখন যেখানে যাওয়ার চলে যাওয়া যায়। তাই কার্শিয়াংয়ে আসার পরে এরকম একটা চা বাগান দেখলাম, গাড়ি দাঁড় করিয়ে পাহাড়ের মধ্যে উঠে পড়লাম। অসংখ্য চা শ্রমিক এখানটায় কাজ করছেন। हाँ नक्सलबाड़ी में हम लोग को है। ओ ना, ये अभी सीजन है ये दिसंबर तक उठाएगा, तो दिसंबर तक उठाया जाएगा। लास्ट 15 दिसंबर तक। চা শ্রমিকরা
চা বাগানে কাজ করছে সেটা দেখার জন্য একটু উপরে উঠে এসেছিলাম। মেন রাস্তার পাশ দিয়ে এরকম একটা রাস্তা, এই মানে পাহাড়ের উঁচু আর কি, যেখানটায় চা বাগানটা, এরকম একটা রাস্তা দিয়েই গাড়ি দাঁড় করিয়ে উঠে এসেছিলাম। তো উঠতে ঠিক আছে, তো উঠে তো গেছি, এবার নামার সময় বুঝতে পারছি, কারণ যেহেতু বৃষ্টির সময় তো, আর বৃষ্টি হয়েছে, একটু স্লিপ রয়েছে, তো ঠিক আছে, অসুবিধে নেই। কিন্তু এখানকার চা বাগানের শ্রমিকদের দেখলাম, তারা চা পাতা তুলছে, তাদের সাথে কথাও বললাম, বেশ ভালো লাগলো। এবার নিচে নেমে যাওয়ার পালা। আগেই বলেছিলাম আমাদের স্কুটিতে তেল শেষ হতে বসেছে, কিন্তু আর তেল ভরাতে লাগলো না, কারণ তখন বেশিরভাগ সময় গাড়ি চলছিল স্টার্ট অফ করে। পাহাড়ের ঢালে ইঞ্জিন বন্ধ করা গাড়ি তীব্র গতিবেগে নেমে এলো নিচে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল আমার। তবে এখানেই শেষ নয়, আমরা 3টে সাড়ে 3টের মধ্যে শিলিগুড়ি নেমে গেছি। রাত 8টায় ট্রেন, হাতে বেশ কিছুটা সময় রয়েছে, তাই স্কুটি নিয়ে চলে গেলাম সেবক দিয়ে তিস্তার পারে। বর্ষায় তিস্তার জল তখন নিজের ফুল গিয়ারে, আর করোনেশন ব্রিজে গিয়ে তো তাজ্জব হয়ে গেলাম তিস্তার মায়াবী রূপ দেখে। বেলা শেষে মেঘ নিচে নেমে ঘিরে ফেলেছে তিস্তাকে, সঙ্গে দূরের পাহাড়। সত্যি প্রকৃতির এই রূপ যেন প্রাপ্তি আমার কাছে, যা সারা জীবন থেকে যাবে স্মৃতির হার্ড ডিস্কে।